নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ এবং সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট গুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২ সংবিধান বহন করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা ৯০ দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, ৮৯ দিন পর্যন্ত, ৮৯ কার্য দিবস পর্যন্ত একাধারে ৯০তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি ৭২-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে? এটা সংবিধানে লিখতে হবে, তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মনে আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, বাট নতুন চিন্তা খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতায় যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চ কক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকে নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চ কক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসরা কি করতে পারে ইতিহাস তো আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। প্রধানমন্ত্রীর মেয়াদ যে ২ বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী ২ বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী ২ বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো, যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী ২ বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী ২ বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না, ২ বছর মেয়াদ করলে হবে। ২ বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল, ২ বছর ২টা মেয়াদও যদি রাখেন, আপনারা যেটা করতে চান, যাচ্ছেন একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, ২টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। কারণ ২ মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী বলেন ধরেন, তারপরে ২ মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে ২ মেয়াদে হবে ওনার সন্তান। ২ মেয়াদ সলিউশন না, ২ মেয়াদ মানে ২ মেয়াদ শুধুমাত্র ২ মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আরেকটা কথা, যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম, সেটা আমার মনে পড়েছে। মানে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশন ল পড়াই প্রায় ২০-২৫ বছর যাবত, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই ২টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। যে এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। বিএনপি ক্ষমতা সে কি করবে, আওয়ামী লীগ পন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে,
বা বেঞ্চই দিবে না। আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম বাকি বেঞ্চই দিবে না। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, জাস্ট চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামায়াত, অন্য যে কোনো দল, তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না। আরেকটা কথা বলি, একটু শেষ করি, এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আমি খুব সরি এটা বলতেছি। সেটা হচ্ছে আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের উপর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম 90 থেকে 2006-7 পর্যন্ত, সেখানে কি, বা জিয়াউর রহমানের আমলে, সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংবিধানে কি সব? সংবিধান তো একটাই, আরো অনেক 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 আইন আছে সংবিধানে। আমার একটা মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস এর একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম। তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো, তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন, এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না, মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান। তো কি হয়েছে? মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকে তো কোনো সংবিধানই নাই, কম্পাইল কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার তো পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন। একটু খুবই বিনয়ের সাথে বলি, ধরেন আমাদের দেশে সিভিল প্রসিডিউর কোড আছে, আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা, রিটেন স্টেটমেন্ট, সেই দুটা জিনিসই আপনার পরে পরে শোনানো হয়। আর যিনি প্লেইন্ট লিখেছেন, যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন, মাথা নাড়তে থাকেন, হ্যাঁ এটা উনি লিখেছেন। এই শুনানি করতে 2 বছর চলে যায়, কারণ অনেকদিন পর ডেট পরে। তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন, আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে, যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না, কোনোভাবে পড়া যাবে না, শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে, ঝামেলা শেষ। সিভিল বলাতে একটা মামলা করি আমরা, আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করে, সেটার জন্য আরো 5 বছর লাগে। আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল স্যুট একসাথে করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই অ্যাক্ট অফ পার্লামেন্টে চেঞ্জ করে করা যায়, বা নতুন অ্যাক্ট অফ পার্লামেন্টে করা যায়।